হিউম্যান এবং হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে আমরা আজকের যে চ্যাপ্টারটি পড়বো সেটা হচ্ছে অনাক্রম্যতা এবং তার সংক্রান্ত বিভিন্ন টার্মিনোলজিস এবং এগুলি। এই চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ক্ষেত্রে, সে তুমি কম্পিটিটিভ এক্সাম বলো, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বলো, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ এবং হিউজ স্প্যানের একটা চ্যাপ্টার। সেটাকে খুব ছোট করে পড়া যায়, খুব ভালোভাবে পড়া যায়। আমরা চেষ্টা করবো যতটা তোমাদের বোঝানো যায়, যাতে বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে এর কনসেপ্ট থাকা কিন্তু খুব জরুরি। তো যাওয়া যাক প্রথমে ইমিউনোলজি। ইমিউনোলজি কি? দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স উইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ ইমিউন সিস্টেম। অনাক্রম্য তন্ত্রের সম্বন্ধে আমরা যে বিজ্ঞানে পড়াশোনা করি তাকেই আমরা বলছি ইমিউনোলজি। লজি মানে স্টাডি, ইমিউনো কামস ফ্রম ইমিউন সিস্টেম। এখন এই যে ছবিটা দেখছো, এই ছবিটা খুব ভালো করে যদি দেখো, এইগুলোর মধ্যে বিভিন্ন অনাক্রম্য তন্ত্রের বিভিন্ন পার্টকে ডিনোট করছে। খুব সুন্দর ছবি এবং প্রত্যেকটি পার্ট কিন্তু কোনো না কোনো ভাবে ইনভলভ আমাদের শরীরে রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করতে। সো আমরা এবার দেখবো ধীরে ধীরে যে কিভাবে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং অনাক্রম্য তন্ত্র কিভাবে তাতে আমাদের সাহায্য করে। তাহলে প্রথমেই আমরা যে শব্দবন্ধটি পড়বো তার নাম হচ্ছে অ্যান্টিজেন। তোমরা অনেকেই এই অ্যান্টিজেন টার্মটি শুনে এসছো। এখন অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হচ্ছে একটি ফরেন সাবস্টেন্স, অর্থাৎ আমার দেহে নেই, বাইরে থেকে ঢুকেছে এমন কোনো বস্তু। এর বিশদ দিয়ে আমরা পরে যাব, পরবর্তীকালে উঁচু ক্লাসে যখন যাবে তখন এক্সোজিনাস এন্ডোজিনাস অ্যান্টিজেন বলে একটি টার্ম আছে, যেটা কিছু অ্যান্টিজেন আমাদের শরীরের মধ্যে তৈরি হয়, সেই সব সম্পর্কে আমরা পরে আসবো। আগে আমরা জেনারেলাইজড কনসেপ্ট করব, কিছু স্পেশালাইজড কনসেপ্ট, কিছু এক্সেপশন সব সময় আমাদের বায়োলজির ক্ষেত্রে থাকবে এবং জেনারেলাইজ কনসেপশন পড়ার সময় সেইগুলোকে কখনো মিক্স করে দেবো না। করতে গেলে কি হবে, তোমার সাধারণ ধারণাটা তৈরি হবে না। আগে আমরা সাধারণ ধারণা তৈরি করব, তারপরে তার এক্সেপশনস করব। সো অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হচ্ছে একটি ফরেন সাবস্টেন্স যেটা আমার শরীরে ঢোকে। কার? ভার্টিব্রেটস এর ক্ষেত্রে, ঠিক আছে, মেরুদণ্ডীদের ক্ষেত্রে, এবং ইট স্টিমুলেটস ইমিউন সিস্টেম। তাহলে অ্যান্টিজেন আমার শরীরে ঢুকলো, ঢুকে কি করলো? অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপ্ত করলো। উদ্দীপ্ত করলো মানে কি না, অনাক্রম্য তন্ত্র যতক্ষণ না বাইরে থেকে কোনো বস্তু আমার শরীরে ঢুকেছে, অনাক্রম্য তন্ত্র নর্মাল ছিল। যেমন নর্মাল মানে কি, যে মানে আমার শরীরে তো কোনো প্রয়োজন নেই, তার প্রয়োজন মানে তাকে তো রিয়াক্ট করার কোনো দরকার নেই, শরীরে রিয়াক্ট করতে যাবে কেন? কিন্তু যখনই বাইরে থেকে কোনো বস্তু ঢুকলো, সে অনাক্রম্য তন্ত্রকে জানান দিল যে ভাই এবার তোমার কাজ করতে হবে। তাহলে সে কি করবে না, সে অ্যান্টিবডি তৈরি করবে। সাধারণত অ্যান্টিবডি তৈরি করবে, তৈরি করে কি করবে না, ওই যে অ্যান্টিজেনটা ঢুকেছিল তার সঙ্গে সংবন্ধন করবে, বেঁধে আটকে যাবে। তাকেই আমরা বলি এই যে অ্যান্টিজেন ঢুকলো, অ্যান্টিবডি আমাদের শরীরে তৈরি হলো, এরা কি করবে না, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে। যেই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়, কি হয়, ওই যে বাইরে থেকে যে বস্তুটি ঢুকলো সেটি যদি কোনো জীবাণু হয়, সেটি কি হচ্ছে, তার বংশবৃদ্ধিতে বন্ধ হয়ে যায়, অথবা সে নিউট্রালাইজড হয়ে যায়, প্রশমিত হয়ে যায়, তার কাজটা সে করতে পারে না। সো এই হচ্ছে অ্যান্টিজেনের কাজ। অ্যান্টিজেন কি করে না শরীরে ঢোকে, কি কারণে ঢোকে? ও কিন্তু রোগ সৃষ্টি করার জন্য ঢোকে, কিন্তু আমাদের শরীরে যেই ও ঢুকবে আমাদের অনাক্রম্য তন্ত্র উদ্দীপ্ত হয়ে যাবে।
উদ্দীপ্ত হয়ে কি করবে না সাধারণত অ্যান্টিবডি তৈরি করবে। সেই অ্যান্টিবডি কি করবে না অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে কি করবে ওই অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করবে, প্রশমিত করবে, তার কাজ করতে দেবে না, এবং আলটিমেটলি কি করবে তাকে ধ্বংস করে দেবে, যাতে সে মাল্টিপ্লিকেশন করে যদি সে জীবাণু হয় আমাদের শরীরে ছড়িয়ে না পড়তে পারে। তাহলে এবার খুব স্বাভাবিক প্রশ্ন মনে আসবে যে অ্যান্টিজেন কি শুধু জীবাণু, মাইক্রোবস? না, এই যে ধুলোবালি নাকের মাধ্যমে আমাদের ঢুকছে, কিছুটা আমাদের নাক আটকাবারও চেষ্টা করছে, আমাদের ত্বক হরদম আটকাচ্ছে, তো ধুলোবালিও অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে যখন আমাদের শরীরে ঢুকে। প্রাথমিকভাবে আমরা কি করি, হাঁচি হাঁচি দিই, সেটা ধুলোটা বেরিয়ে যায়। দেখো এটাও কিন্তু আমাদের একটি প্রতিক্রিয়া, রিয়াকশন। আমাদের শরীর দেখো কি সুন্দরভাবে ডেভেলপ করা, যে বাইরে থেকে ধুলোটাও যখন ঢুকছে সেটা তো অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন আমরা কাদের বলবো না, আমরা অ্যান্টিজেন তাদেরই বলবো যারা আমাদের বাইরে থেকে আমাদের শরীরে ঢুকছে। তাহলে তারা কারা, তারা মাইক্রোবস হতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়াল টক্সিন হতে পারে, ধুলোবালি হতে পারে। সাধারণত অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি কি, কেমিক্যাল নেচার কি দিয়ে অ্যান্টিজেন তৈরি হতে পারে? সাধারণত দেখা যায় অ্যান্টিজেন প্রোটিন, এছাড়া কি হতে পারে গ্লাইকোপ্রোটিন হতে পারে, নিউক্লিওপ্রোটিন হতে পারে, লাইপোপ্রোটিন হতে পারে, অর্থাৎ লিপিড প্রোটিন একসঙ্গে আছে, পলিস্যাকারাইড হতে পারে, বা নিউক্লিক অ্যাসিডও হতে পারে। নিউক্লিক অ্যাসিড ইটসেলফ ক্যান অ্যাক্সেস অ্যান্টিজেন। তো এইরকম বিভিন্ন চরিত্রের হতে পারে অ্যান্টিজেন। এবার আমরা তোমাদের পড়ার জন্য এইভাবে বলছি, তবে যে কোনো ফরেন সাবস্টেন্স যেটা আমাদের শরীরে ঢোকে তার দুটো প্রপার্টি হতে পারে। একটা হচ্ছে অ্যান্টিজেনিসিটি। অ্যান্টিজেনিসিটি মানে কি, সে আমার শরীরে ঢুকলো, ঢুকে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করলো, কিন্তু সব সময় যে সে আমার অনাক্রম্য তন্ত্রের প্রত্যেকটা পার্টকে উদ্দীপিত করতে পারবে তা নয়। আমরা পরবর্তীকালে পড়ব যে অর্জিত অনাক্রম্য তন্ত্র, অর্থাৎ অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম, সব অ্যান্টিজেন কিন্তু আমার অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করতে পারে না। আমার সহজাত অনাক্রম্য তন্ত্র বা ইনেট ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করলো, কিন্তু অনেক অ্যান্টিজেনই অ্যাকোয়ার্ড আমার ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করতে পারে না। তো যে সকল অ্যান্টিজেন আমাদের অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করতে পারে তাদেরকে আমরা বলি ইমিউনোজেন, এবং তাদের এই ক্ষমতাটাকে বলা হয় ইমিউনোজেনিসিটি। খুব ভালো করে বুঝবে, যে সকল অ্যান্টিজেন আমাদের শরীরের অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে উদ্দীপিত করে, অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেমকে, অর্থাৎ আমাদের অর্জিত অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করতে পারে, তাদেরকে আমরা একটা নতুন টার্ম নিলাম ইমিউনোজেন। এবং তাদের এই প্রপার্টিটাকে, এই ধর্মটিকে বা এবিলিটিকে বলা হয় ইমিউনোজেনিসিটি। তাহলে কি দাঁড়ালো, অল ইমিউনোজেন্স আর অ্যান্টিজেন, সকল ইমিউনোজেনই অ্যান্টিজেন, কিন্তু অল অ্যান্টিজেন্স আর নট ইমিউনোজেন্স। সকল অ্যান্টিজেন কিন্তু ইমিউনোজেন্স নয়। কেন? বেশ কিছু অ্যান্টিজেন আছে যারা আমাদের সহজাত অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করতে পারে, কিন্তু অর্জিত অনাক্রম্য তন্ত্র পর্যন্ত উদ্দীপিত করার প্রয়োজন হয় না, তারা কিন্তু অ্যান্টিজেন হিসাবেই থেকে যায়। তাদের এই ধর্মটিকে বলা হয় অ্যান্টিজেনিসিটি। কিন্তু যখনই কোনো অ্যান্টিজেন আমাদের অর্জিত অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করে দেবে, তখন আমরা সেই অ্যান্টিজেনের প্রপার্টিকে বলবো ইমিউনোজেনিসিটি, এবং ওই অ্যান্টিজেনটিকে তখন আমরা বলবো ইমিউনোজেন। যাই হোক, এটা খুব ডিটেল কনসেপ্ট, তোমরা অ্যান্টিজেন কনসেপ্ট জানলেই হবে। তোমরা ইভেন তোমরা যদি বলো যে অ্যান্টিজেন অর্জিত অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করে, তাতেও চলবে, কিন্তু অ্যাকচুয়াল যে ঘটনা সেটা তোমাদের জানিয়ে রাখলাম, যে ইমিউনোজেন আমরা কখন বলি, আর অ্যান্টিজেন টার্মটা একটা ব্রড অ্যাসপেক্ট। ঠিক আছে, সো নেক্সট আমরা যাব নেক্সট স্লাইডে। এখানে একটা জিনিস তোমরা দেখে রাখো, যে অ্যান্টিজেনের একটা পার্ট হয়, তার নাম হচ্ছে এপিটোপ, যে পার্টের মাধ্যমে সে অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়। অ্যান্টিবডির যে পার্টের সঙ্গে অ্যান্টিজেন যুক্ত হয় তাকে বলা হয় প্যারাটোপ। সো এইটা হচ্ছে অ্যান্টিজেনের পার্ট, যে পার্টটার সঙ্গে সে
অ্যান্টিবডির সঙ্গে এই স্ট্রাকচারটা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডির যে পার্টে জয়েন্ট হয় তাকে বলা হয় প্যারাটোপ, আর অ্যান্টিজেনের যে পার্টটা যুক্ত হচ্ছে তাকে বলা হয় এপিটোপ। তাহলে বোঝা গেল যে অ্যান্টিজেনের এপিটোপ কোথায় বাইন্ড করে, না অ্যান্টিবডির প্যারাটোপের সঙ্গে। ঠিক যেমন আমরা বললাম অ্যান্টিজেনের আর একটা নাম আমরা বললাম ইমিউনোজেন স্পেসিফিক কিছু ক্ষেত্রে, অ্যান্টিবডিরও আর একটি নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডি কে সিক্রিট করে, কিভাবে সিক্রিট করে আমরা ডিটেলসে আসবো। তার আগে আরো কিছু আমাদের কনসেপ্ট আছে, সেগুলো পড়বো। Now, properties of antibody, antigen. প্রথমেই কি বলেছি, the particular portion of antigen which attach to the antibody or cell surface receptor of lymphocyte is known as epitope of antigen. তাহলে এপিটোপ কার হয়, অ্যান্টিজেনের হয়। তো মাথায় রাখতে হবে, একটু স্ট্যান্ডার্ড ডেফিনিশন করে লেখা আছে যে অ্যান্টিজেনের এপিটোপ কার সঙ্গে যুক্ত হয়। আমরা প্রাইমারিলি যেটা শিখেছি অ্যান্টিবডির প্যারাটোপের সঙ্গে যুক্ত হয়। এছাড়াও পরবর্তীকালে আমরা দেখব যে বি লিম্ফোসাইট বলে একটি লিম্ফোসাইট আছে যার একটি গ্রাহক থাকে, যাকে বলা হয় বিসিআর, বি সেল রিসেপ্টর। আবার টি লিম্ফোসাইট বলে একটি লিম্ফোসাইট আছে যার একটা গ্রাহক থাকে, যাকে বলে টিসিআর বা টি লিম্ফোসাইট। অ্যান্টিজেন এই সেল সারফেস রিসেপ্টর অর্থাৎ কোষের বাইরের যে রিসেপ্টর আছে, গ্রাহক আছে, তার সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে অ্যান্টিজেনের কোন পার্ট যুক্ত হবে, এই এপিটোপ পার্টে যুক্ত হবে। তাহলে অ্যান্টিজেনের এপিটোপ পার্ট কোথায় কোথায় যুক্ত হতে পারে, অ্যান্টিজেনের এপিটোপ পার্ট দুটি জায়গায় যুক্ত হতে পারে। এক হচ্ছে প্যারাটোপের সঙ্গে, প্যারাটোপ কোথায় থাকে, অ্যান্টিবডিতে। আর কোথায় যুক্ত হতে পারে, এই সেল সারফেস রিসেপ্টরের সঙ্গে যুক্ত হতে পারে, অর্থাৎ কোষের যে বহিঃস্থ গ্রাহক আছে সেই গ্রাহকের সঙ্গে যুক্ত হতে পারে। এইটা হচ্ছে কমপ্লিট আনসার। এইভাবে আমরা ধীরে 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 এই স্লাইড গুলো পড়বো। আমি প্রথমেই বলেছি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই চ্যাপ্টারের কনসেপ্ট ভেরি ইম্পর্টেন্ট। নাও next point, the particular portion of antibody which attach to the particular chemical group of epitope is known as antigen binding site or paratope. তাহলে প্যারাটোপের আমরা আরেকটি নতুন নাম জানলাম, অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। অ্যান্টিজেন বাইন্ডিং সাইট অর প্যারাটোপ, এর সম্বন্ধে আমরা আরো ডিটেলে পড়বো যখন আমরা ইমিউনোগ্লোবিউলিনের স্ট্রাকচার পড়বো, তখন তার বিভিন্ন নোমেনক্লেচার আমরা দেখব। The antigen whose single epitope binds with the single antibody molecule is known as monovalent antigen. And the antigen whose single epitope binds with multiple antibody is known as multivalent antigen. দেখো, তাহলে অ্যান্টিজেনকে আমরা এখানে তার বাইন্ডিং প্রপার্টি অর্থাৎ কিভাবে বাইন্ড করে তার প্রপার্টির বেসিসে আমরা অ্যান্টিজেনকে দুভাগে ভাগ করলাম। একটিকে বললাম মোনোভ্যালেন্ট অ্যান্টিজেন, আরেকটিকে বললাম মাল্টিভ্যালেন্ট অ্যান্টিজেন। প্রচুর স্টুডেন্টের ক্ষেত্রে কনসেপচুয়াল ল্যাকিং হয়। মাথায় রাখতে হবে দুজনের ক্ষেত্রেই এপিটোপ একটা, দুজনের ক্ষেত্রেই কিন্তু এপিটোপ একটা। এপিটোপ একটা মানে অ্যান্টিজেনের একটাই এপিটোপ, ঠিক আছে? তাহলে বদলাচ্ছে কি, বদলাচ্ছে প্যারাটোপ। কিরকম প্যারাটোপ বদলাচ্ছে, মোনোভ্যালেন্ট অ্যান্টিজেনের যদি এপিটোপ হয়, এটা যদি প্যারাটোপ হয়, একটা অ্যান্টিবডির একটা প্যারাটোপের সঙ্গে যুক্ত হচ্ছে, এটা ধরো অ্যান্টিবডি। এই এপিটোপটা একটা অ্যান্টিবডি প্যারাটোপের সঙ্গে যুক্ত হচ্ছে। So the antigen whose single epitope binds with the single antibody molecules is known as monovalent antigen. একে আমরা বলছি monovalent antigen। কিন্তু এই সিঙ্গেল এপিটোপটাই যদি মাল্টিপল অ্যান্টিবডি মলিকিউলস এর সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ মাল্টিপল প্যারাটোপের সঙ্গে যুক্ত হবে, কিরকম ভাবে, ধরা যাক এটা হচ্ছে মাল্টিভ্যালেন্ট অ্যান্টিজেন, এবার এই এর প্যারাটোপের সঙ্গে যুক্ত হয়েছে, এর প্যারাটোপের সঙ্গে যুক্ত হয়েছে, এর প্যারাটোপের সঙ্গে যুক্ত হয়েছে। সো দিস আর মাল্টিপল অ্যান্টিবডি, এইটা একটা অ্যান্টিবডি, এইটা একটা অ্যান্টিবডি, এইটা একটা অ্যান্টিবডি। তো একটাই এপিটোপ মাল্টিপল অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড হয়েছে। দিস টাইপ অফ অ্যান্টিজেন ইজ নোন অ্যাজ মাল্টিভ্যালেন্ট অ্যান্টিজেন। অ্যান্ড এই ক্ষেত্রে
একটাই অ্যান্টিবডির সঙ্গে একটা এপিটোপ বাইন্ড করেছে। সো দিস টাইপ অফ অ্যান্টিজেন ইজ নোন অ্যাজ মোনোভ্যালেন্ট অ্যান্টিজেন। মাথায় রাখতে হবে মোনোভ্যালেন্ট অ্যান্টিজেন এবং মাল্টিভ্যালেন্ট অ্যান্টিজেন সরি যেহেতু অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত, তাহলে সাধারণত মনে করা হয় যে অ্যান্টিজেনের এখানে একটা এপিটোপ আছে, এখানে অনেকগুলো এপিটোপ আছে। গল্পটা কিন্তু তা নয়, পুরো উল্টো। অ্যান্টিজেনের এপিটোপ একটাই, যখন একটা অ্যান্টিবডির সঙ্গে অ্যাটাচ হচ্ছে সিঙ্গেল এপিটোপ, আমি ওই অ্যান্টিজেনকে বলছি মোনোভ্যালেন্ট অ্যান্টিজেন। আর ওই অ্যান্টিজেনটারই এপিটোপটা যখন একাধিক প্যারাটোপের সঙ্গে জয়েন্ট হচ্ছে, অর্থাৎ একাধিক অ্যান্টিবডির সঙ্গে জয়েন্ট হচ্ছে, তখন আমি তাকে বলছি মাল্টিভ্যালেন্ট অ্যান্টিজেন। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। তাহলে অ্যান্টিজেনের কি এমন কোনো প্রপার্টি আছে যে প্রপার্টিটা একদম ইউনিক টু অ্যান্টিজেন? নিশ্চয়ই আছে। প্রথম হচ্ছে অ্যান্টিজেনিসিটি। এটিকে আমরা যদি আরেকটু ভালো করে বলি ইমিউনোজেনিসিটি। অ্যান্টিজেনিসিটি or immunogenicity, and the second one is reactivity, সক্রিয়তা। রিঅ্যাক্টিভিটিটা কি জিনিস? না, ইট ইজ দ্য এবিলিটি অফ দ্য অ্যান্টিজেন টু রিঅ্যাক্ট উইথ অ্যান্টিবডি। সে কি রেটে রিঅ্যাক্ট করছে, কিভাবে রিঅ্যাক্ট করছে। ডিফারেন্ট অ্যান্টিজেনের ক্ষেত্রে এই রিঅ্যাক্টিভিটি ডিফারেন্ট, ফলে তার ডিজিজ করার ক্ষমতা ডিফারেন্ট। সো the antigen which possess these two property is known as complete antigen বা সম্পূর্ণ অ্যান্টিজেন। তোমাকে পরীক্ষাতে কোশ্চেন দেওয়া হলো যে একটি সম্পূর্ণ অ্যান্টিজেনের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। একদম স্পেসিফিক বৈশিষ্ট্য, অ্যান্টিজেনের অ্যান্টিজেনিসিটি বা ইমিউনোজেনিসিটি ধর্ম আছে, এবং অ্যান্টিজেনের সক্রিয়তা, অ্যান্টিজেন সক্রিয়তা প্রদান করে, অর্থাৎ এটি অ্যান্টিবডির সঙ্গে সংযুক্ত হতে পারে। এই সক্রিয়তার ধর্মটি কি? সক্রিয়তার ধর্মটি হলো অ্যান্টিজেন কিভাবে এবং কি হারে অ্যান্টিবডির সঙ্গে তোমার আন্তঃক্রিয়া করতে পারে। সো এই টার্মগুলো কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। নাও এতক্ষণ আমরা অ্যান্টিজেন সম্বন্ধে বললাম, নাও ইটস অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি? ম্যাক্সিমাম বইতে লেখা আছে প্রোটিন, তোমরা লিখবে গ্লাইকোপ্রোটিন, গ্লোবিউলার প্রোটিন। এক প্রকার গ্লোবিউলার প্রোটিন। গ্লোবিউলার প্রোটিনের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, যে একটা গ্লোবিউলার হেড থাকে এবং একটা টেল অংশ থাকে। যাই হোক, তো এটা কোথায় পাওয়া যায়? ভার্টিব্রেটসে পাওয়া যায়। কে তৈরি করে? না, বি লিম্ফোসাইট তৈরি করে। আমরা লিম্ফোসাইট যখন পড়বো, আমরা সাধারণত লিম্ফোসাইট নাম শুনেছি। এখন থেকে আমরা দু ধরনের লিম্ফোসাইটের নাম শুনবো, একটাকে বলবো বি লিম্ফোসাইট, একটাকে বলবো টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট কেন এরকম নাম হলো, টি লিম্ফোসাইট কেন এরকম নাম হলো, সেগুলো আমরা পরবর্তীকালে আসবো। এখন একটু জাস্ট নামটাই জানবো, যে তাহলে কোথা থেকে তৈরি হচ্ছে। না, বি লিম্ফোসাইট নামক একটি শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড কর্পাসেলস থেকে তৈরি হচ্ছে। তো কখন তৈরি হচ্ছে? যখন তখন তৈরি হচ্ছে না, আমরা কিছুক্ষণ আগেই পড়েছি, যখন শরীরে অ্যান্টিজেন ঢুকবে, অ্যান্টিজেন এক্সপোজার, তখন সে তৈরি করবে। হয় হঠাৎ কেন তৈরি করলো, আমরা সেটাও পড়েছি, যে অ্যান্টিজেনের সঙ্গে ওই অ্যান্টিবডিটা যুক্ত হবে, যুক্ত হয়ে কি করবে? না, অ্যান্টিজেনটাকে প্রশমিত করবে, নিউট্রালাইজ করবে, অথবা ধ্বংস করবে। তাহলে আমরা পর 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 দেখো এই জিনিসগুলো পড়লাম। তাহলে এই যে পুরো ঘটনাটা ঘটলো, তাতে শরীরের আখেরে লাভ কি? শরীর ওই অ্যান্টিজেন যে রোগটা করতে পারতো, সেই রোগটা আমাদের হবে না। অর্থাৎ শরীর কি করলো? ওই রোগের বিরুদ্ধে একটি প্রতিরক্ষা তৈরি করলো, একটা ডিফেন্স মেকানিজম তৈরি করে নিল against the disease that may be caused by that antigen. So antibody কি? It's a glycoprotein, globular protein, where it is found
found in vertebrates. Which cell produce antibody? B lymphocyte, a type of lymphocyte. When? After the exposure of antigen. What will it confer? It confer the resistance against infection or disease. কিভাবে? How? By neutralizing or eliminating the antigen. এই হচ্ছে টোটাল অ্যান্টিবডির কনসেপ্ট। তাহলে এখন অ্যান্টিবডি কি রকমের হয়? অ্যান্টিবডি কি রকমের হয়? হ্যাঁ, এখানেও বলছি অ্যান্টিবডি কিন্তু একটু দু ধরনের হয়। খুব ডিটেলসে তোমাদের পড়ানোর চেষ্টা করছি যাতে তোমাদের হেল্প হয়। বিভিন্ন পরীক্ষা দাও যেখানে এই ইমিউনোলজির কনসেপ্ট প্রচন্ড জটিল কনসেপ্ট, সহজ করে বলার চেষ্টা করছি, বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছি যাতে তোমাদের যে কোনো পরীক্ষার যে কোনো প্রশ্নের উত্তর দিতে অসুবিধা না হয়। দেখো, আমরা সাধারণত যে অ্যান্টিবডি গুলো শুনে আসি, যে অ্যান্টিবডি নাম শুনেছি, যে অ্যান্টিবডি খরিত হয়, সিক্রেটেড হয়, দিজ আর সিক্রেটেড অ্যান্টিবডি। সিক্রেটেড অ্যান্টিবডি কে সিক্রেট করে? না, বি সেল সিক্রেট করে। বি সেলের একটা প্রকার আছে, তার নাম হচ্ছে প্লাজমা সেল। প্লাজমা সেল এক প্রকারের বি লিম্ফোসাইট। আমরা পরে আসবো। প্লাজমা মানে বি লিম্ফোসাইটের অনেকগুলো প্রকার বেরোচ্ছে, 4টি প্রকারের বি লিম্ফোসাইট হয়, তার মধ্যে এক প্রকার বি লিম্ফোসাইটের নাম প্লাজমা সেল। এরা কি করে? বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি করে। এক্ষুনি তোমাদের প্রশ্ন আসবে যে স্যার, তাহলে এই যে আপনি ব্র্যাকেটে লিখে রেখেছেন এই যে 5 ধরনের অ্যান্টিবডি, আইজিএ, আইজি স্ট্যান্ডস ফর ইমিউনোগ্লোবুলিন, আইজিএ একটা অ্যান্টিবডি, আইজিএম আর একটা অ্যান্টিবডি, আইজিই, আইজিডি, আইজিজি, এই 5 ধরনের অ্যান্টিবডি আমাদের শরীরে পাওয়া যায়। তো তোমাদের প্রথম প্রশ্ন হওয়া উচিত যে একটা প্লাজমা সেলে কি এইগুলো তৈরি করে? কখনোই না। তাহলে একটা যখন কোনো জীবাণু ঢুকলো, তাহলে কোন ধরনের ইমিউনোগ্লোবুলিন তৈরি হবে, কোন ধরনের অ্যান্টিবডি তৈরি হবে এবং কখন হবে? সব ক্ষেত্রে কি একই ধরনের ইমিউনোগ্লোবুলিন তৈরি হবে? কোষ কি করে বুঝলো যে কোন ইমিউনোগ্লোবুলিনটাকে তৈরি করতে হবে? এইগুলো প্রত্যেকটার উত্তর আমরা পরবর্তী পর্যায়ে পাবো। এখন আমরা জেনে রাখবো যে অ্যান্টিবডি, প্রথম যে এক প্রকার আমরা অ্যান্টিবডি বলছি, তার সেগুলি কি না, 5 ধরনের অ্যান্টিবডি প্লাজমা কোষ ক্ষরণ করে। প্লাজমা কোষ কি? এক প্রকার বি লিম্ফোসাইট কোষ। সেই 5 ধরনের অ্যান্টিবডি কি? আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি এবং আইজিই। আর রয়ে গেল এবার এক ধরনের অ্যান্টিবডি হয় যারা মেমব্রেন মাউন্ট, অর্থাৎ কোষ পর্দার বাইরে আটকে থাকে। এমনি এমনি আটকে থাকবে? তার তো নিশ্চয়ই কোনো কাজ আছে। দে অ্যাক্সেস রিসেপ্টর, গ্রাহক হিসেবে কাজ করে। তোমাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম যে বি লিম্ফোসাইটের গায়ে যে গ্রাহক থাকে তাকে বিসিআর বা বি সেল রিসেপ্টর বলে, আর টি লিম্ফোসাইটের গায়ে যে গ্রাহক থাকে তাকে বলে টিসিআর বা টি সেল রিসেপ্টর। কিছু অ্যান্টিবডি তৈরি হয়ে বি সেলের গায়ে আটকে যায়, অর্থাৎ বি সেলের বহির্গাত্রে আটকে যায় বা টি সেলের বহির্গাত্রে আটকে যায়। এদেরকে বলা হয় মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডি। মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডি। আমরা যখনই বি সেল বলবো তার অর্থ দাঁড়াবে বি লিম্ফোসাইট, আমরা যখনই টি সেল বলবো তার অর্থ দাঁড়াবে টি লিম্ফোসাইট, আমরা যখনই এজি বলবো, এজি, তার অর্থ দাঁড়াবে অ্যান্টিজেন, আর আমরা যখনই এবি বলবো তার অর্থ দাঁড়াবে অ্যান্টিবডি। এইগুলো একদম জেনারেলাইজ টার্ম, এইগুলো মুখ থেকে যখনই বেরোবে তোমাদের ধরে নিতে হবে কি বলছি। তাহলে অ্যান্টিবডি আমরা দু রকমের পেলাম, কিছু অ্যান্টিবডি সিক্রেটেড 5 ধরনের অ্যান্টিবডি, আর কিছু অ্যান্টিবডি বি কোষের গ্রাহক হিসেবে কাজ করে অথবা টি কোষের গ্রাহক হিসেবে কাজ করে। যারা এইরকম গ্রাহক হিসেবে কাজ করে তাদেরকে আমরা বলি মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটি হচ্ছে একটি অ্যান্টিবডি, আদর্শ অ্যান্টিবডি স্ট্রাকচার। এটা আমরা আসবো স্ট্রাকচার সম্বন্ধে।
এবার আমরা একটি আদর্শ অ্যান্টিবডির গঠন দেখব। দেখো, এই চিত্রটাকে দেখে কিন্তু খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা খুব ইজি, খুবই ইজি একটি স্ট্রাকচার। কিরকম একটি স্ট্রাকচার? তুমি এই অ্যান্টিজেনের যদি আমরা স্ট্রাকচার করি, অ্যান্টিজেনে আমরা জানবো দুটি চারটি চেন আছে, দুটি আইডেন্টিক্যাল লাইট চেন আর দুটো আইডেন্টিক্যাল হেভি চেন। সেই জন্য অ্যান্টিজেনকে আমরা বলি H2L2, সরি অ্যান্টিবডিকে আমরা বলি H2L2। দুটো হেভি চেন আছে, দুটো লাইট চেন আছে। তুমি বুঝতেই পারছো এটা হচ্ছে হেভি চেন আর এটা হচ্ছে লাইট চেন। এখন আমরা হেভি চেনটাকে কিভাবে পড়বো? দেখো, হেভি চেনের চারটে আমরা পার্ট পাবো। প্রথম পার্টটা হচ্ছে VH গ্রুপ, ভেরিয়েবল রিজিয়ন। তারপরে দেখো তিনটে কনস্ট্যান্ট রিজিয়ন আছে, CH1, CH2, CH3। তাহলে এই পার্টেও তাই থাকবে, একটা ভেরিয়েবল গ্রুপ এবং তিনটে কনস্ট্যান্ট গ্রুপ। আমরা জানি যে কোনো পলিপেপটাইডের একটা অ্যামাইনো টার্মিনাল থাকে যাকে আমরা NH3+ লিখি, একটা কার্বক্সিলিক টার্মিনাল গ্রুপ থাকে যাকে আমরা COH- লিখি। তাহলে কি দাঁড়ালো? যে হেভি চেন যেটা আছে তার মধ্যে একটা পার্ট হচ্ছে ভেরিয়েবল গ্রুপ, সেই জন্য VH লিখেছি, ভেরিয়েবল অফ এইচ মানে হেভি চেন, CH মানে কনস্ট্যান্ট রিজিয়ন অফ এইচ। তাহলে কনস্ট্যান্ট রিজিয়ন কটা আছে? তিনটে, CH1, CH2 এবং CH3। আচ্ছা, তাহলে দুটো চেনারই সেম থাকবে। ভেরিয়েবল রিজিয়নটা কোন প্রান্তে আছে? অ্যামাইনো প্রান্তে আছে, NH3 প্রান্তে আছে। আর COH এর প্রান্তে কি আছে? না, CH3 প্রান্ত, অর্থাৎ কনস্ট্যান্ট রিজিয়নের 3 নম্বর পার্টটা আছে। ঠিক আছে, এইগুলো খুব সূক্ষ্ম বিচার, একটু আইডেন্টিফাই করে করে পড়তে হবে। তাহলে আমরা বুঝলাম যে ভেরিয়েবল হেভি চেনের একটা ভেরিয়েবল রিজিয়ন আছে, তিনটে কনস্ট্যান্ট রিজিয়ন আছে। লাইট চেনের কিন্তু একটা ভেরিয়েবল রিজিয়ন আছে, একটা কনস্ট্যান্ট রিজিয়ন আছে। বোঝা গেল? লাইট চেনের একটি ভেরিয়েবল রিজিয়ন আছে, একটা কনস্ট্যান্ট রিজিয়ন আছে। এবার দেখো, তাহলে এই লাইট চেনের একটা ভেরিয়েবল রিজিয়ন, একটা কনস্ট্যান্ট রিজিয়ন আছে, তাহলে আমরা এইটুকু আঁকতে পারবো। এবার প্রত্যেকটা চেনের সঙ্গে একটা ডাইসালফাইড গ্রুপ অ্যাড করে দাও। দেখো, এইখানে একটা ডাইসালফাইড গ্রুপ, এখানে একটা ডাইসালফাইড গ্রুপ, এখানে একটা ডাইসালফাইড গ্রুপ, এখানে একটা ডাইসালফাইড গ্রুপ। প্রত্যেকটা চেনে সঙ্গে তুমি একটা করে ডাইসালফাইড গ্রুপ অ্যাড করে দাও। ইজি। তাহলে এইখানে করা মানে এখানেও তাই করে দেওয়া। বোঝা গেল? এবার হেভি চেন আর লাইট চেন দুটো কি আকাশে ভাসবে বা আমাদের শরীরে ভাসবে? হতে পারে না তো। দেখো, এই হেভি চেন এবং লাইট চেনটাকে একটা ইন্টারমলিকুলার ডাইসালফাইড বন্ড আটকে রেখেছে। এই যে ইন্টারমলিকুলার ডাইসালফাইড বন্ড আছে, এই ইন্ট্রামলিকুলার ডাইসালফাইড বন্ড আছে। এই ডাইসালফাইড বন্ডটাকে হেভি রিজিয়ন, হেভি এবং তোমার লাইট চেনকে আটকে রেখেছে। তাহলে এখানেও তাই আছে। পড়ে রইল কি? পড়ে রইল এই দুটোর মাঝখানের একটা অংশ, যেখানে এই ওয়াই এর মতন স্ট্রাকচারটার স্ট্রেট হয়েছে। এই রিজিয়নটাকে বলা হয় হিঞ্জ রিজিয়ন, কবজার মতন অংশ। হিঞ্জ রিজিয়নে দুটো ডাইসালফাইড গ্রুপ আছে, এইটা শুধু মাথায় রাখতে হবে। তাহলে হিঞ্জ রিজিয়নে দুটো ডাইসালফাইড গ্রুপ আছে। আচ্ছা, ব্যাস এই হচ্ছে স্ট্রাকচার। আর কি? আর আমাদের মাথায় রাখতে হবে যে CH2 গ্রুপের সঙ্গে একটা করে অ্যালডিহাইড গ্রুপ অ্যাটাচড আছে। কার? CH2 গ্রুপ তো শুধু হেভি চেনেরই হয়, তাহলে হেভি চেনেই থাকবে। তাহলে আমরা যদি সাম আপ করি, আমরা ইজিলি বুঝতে পারবো। কি বুঝবো? না, একটা আদর্শ অ্যান্টিবডির দুটো চেন আছে, দুটো পলিপেপটাইড চেন আছে। দুটো পলিপেপটাইড চেন কিরকম? না, হেভি চেন এবং লাইট চেন। কটা করে আছে? দুটো করে আছে। তাহলে তাকে আমি কিভাবে লিখতে পারি? H2L2। হেভি চেনের যেমন NH3 একটা টার্মিনাল আছে, লাইট চেনের একটা NH3 টার্মিনাল আছে। হেভি চেনের একটা CO- টার্মিনাল আছে, লাইট চেনের একটা CO- টার্মিনাল আছে। তাহলে আমরা মাথায় রাখবো ভেরিয়েবল রিজিয়ন সবসময় স্টার্ট হবে NH3 থেকে। NH3+ থেকে কিন্তু আমার ভেরিয়েবল রিজিয়ন স্টার্ট হবে। তাহলে হেভি চেনের ভেরিয়েবল রিজিয়ন কটা? একটা। কনস্ট্যান্ট রিজিয়ন কটা? তিনটে, CH1, CH2, CH3। লাইট চেনের ভেরিয়েবল রিজিয়ন কটা? একটা। কনস্ট্যান্ট রিজিয়ন কটা? একটা। প্রত্যেকটা চেনের যে পার্ট আছে তার সঙ্গে ডাইসালফাইড বন্ড অ্যাড করে দেবো।
তাহলে প্রত্যেকটা পার্টে কিন্তু একটা করে ডাইসালফাইড বন্ড আছে। এবার হেভি চেন এবং লাইট চেন একে অপরকে ডাইসালফাইড বন্ড দিয়ে অ্যাটাচ করে রেখেছে। আর যে রিজিয়নটা হিঞ্জের মতন সেখানে দুটো ডাইসালফাইড বন্ড আছে। বোঝা গেল? আর কি না, হেভি চেনের যে CH2 গ্রুপ আছে তাকে সেখানে একটা CHO বন্ড থাকে, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ অ্যাটাচ থাকে। এই CH2 এর সঙ্গে একটা অ্যালডিহাইড গ্রুপ অ্যাটাচ থাকে। বোঝা গেল? এখন এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে অংশটা, এই অংশটাকেই বলা হয় অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, ভেরিয়েবল রিজিয়ন, এবং এই রিজিয়নটিকেই বলা হয় অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। ঠিক আছে? So N-terminal variable region of heavy chain and light chain forms the antigen binding site, and whereas the C-terminal of constant region of heavy chains functionally interact with other molecules in the immune system. So তোমাদের যেটা বললাম যে N-টার্মিনালের যে হেভি চেন এবং লাইট চেনের অ্যান্টিজেন বাইন্ডিং সাইট তৈরি করে, কে তৈরি করছে না ভেরিয়েবল রিজিয়ন। এই রিজিয়ন এইটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট তৈরি করছে, এইটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট তৈরি করছে। আর এই যে কনস্ট্যান্ট রিজিয়ন গুলো আছে, এই যে কনস্ট্যান্ট রিজিয়ন গুলো আছে, এই কনস্ট্যান্ট রিজিয়ন গুলো কি করছে না অনাক্রম্য তন্ত্রের অন্যান্য অণু বা মলিকিউলস এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট তৈরি হয়েছে কার সাহায্যে? হু কন্ট্রিবিউটস টু ফর্ম অ্যান্টিজেন বাইন্ডিং সাইট? ম্যাক্সিমামই হয়তো বলবে ভেরিয়েবল রিজিয়ন। ভেরিয়েবল রিজিয়ন কার? বোথ লাইট চেন অ্যান্ড হেভি চেন। সো এখানে মাথায় রাখতে হবে যে অ্যান্টিজেন বাইন্ডিং সাইটের তৈরি হওয়ার জন্য কন্ট্রিবিউশন কিন্তু দুটো চেনেরই আছে, হেভি চেনেরও আছে, লাইট চেনেরও আছে। হেভি এবং লাইট চেনের কোন পার্টের আছে? শুধু ভেরিয়েবল পার্টের আছে। এই ভেরিয়েবল পার্টটা কেন বলছি না, দেখা যায় বিভিন্ন অ্যান্টিবডির ক্ষেত্রে এই যে পার্টটা আছে তার অ্যামাইনো অ্যাসিডের যে সিকোয়েন্স সেটা ভ্যারি করে। আর এই কনস্ট্যান্ট রিজিয়নের মোস্ট অফ দ্য অ্যান্টিবডির, সব অ্যান্টিবডির ক্ষেত্রে দেখা যায় এই রিজিয়নে অ্যামাইনো অ্যাসিড যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সটা মোরলেস কনস্ট্যান্ট। সেই জন্য এই নামকরণ করা হয়েছে ভেরিয়েবল রিজিয়ন এন্ড কনস্ট্যান্ট রিজিয়ন। বুঝতেই পারছো এই ভেরিয়েবল রিজিয়ন যত চেঞ্জ হবে অ্যান্টিবডির প্রপার্টি তত চেঞ্জ হবে। সো এই ভেরিয়েবল রিজিয়ন প্যারাটোপ হিসেবে কাজ করছে, অর্থাৎ অ্যান্টিজেন বাইন্ডিং সাইট হিসেবে কাজ করছে, অ্যান্টিজেন বাইন্ডিং সাইট হিসেবে কাজ করছে, যাকে তোমরা প্যারাটোপ হিসেবে চিনেছো। তাহলে প্যারাটোপ গঠনে অ্যান্টিবডির লাইট চেন এবং হেভি চেন দুজনেরই অবদান আছে। দুজনের শুধু ভেরিয়েবল রিজিয়নই অবদান রাখে এই প্যারাটোপ ফর্মেশন। এই কনসেপ্ট গুলো কিন্তু একেবারে ক্লিয়ার থাকতে হবে। তাহলে অ্যান্টিবডির কাজ কি? আমরা তো এত কিছু বললাম, যেমন অ্যান্টিজেনের কাজ কি, অ্যান্টিজেন প্রকৃতপক্ষে কি চায়? আমাদের শরীরে কিছু রোগ সৃষ্টি করতে চায়, তার মূল উদ্দেশ্য। তাহলে অ্যান্টিবডি কি করে? অ্যান্টিবডির অনেকগুলো কাজ আছে। ফার্স্ট কাজ হচ্ছে অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন কি? অ্যান্টিবডি অ্যাটাচড উইথ দ্য অ্যান্টিজেন হুইচ প্রেজেন্ট অন দ্য সারফেস অফ আ প্যাথোজেন। কোন একটা জীবাণুর বহির্গাত্রে অ্যান্টিজেন যে মলিকিউলস গুলো থাকে সেগুলো জেনারেলি অ্যান্টিজেন হিসেবে কাজ করে। সো অ্যান্ড ডিস্ট্রয় দ্য প্যাথোজেন বাই লাইসিস। দেখো এই যদি অ্যান্টিজেন হয় এবং এইটা হচ্ছে অ্যান্টিবডি, সে কি করছে? ওই অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি অ্যাটাচ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে কি করছে না একটা অ্যাসোসিয়েশন তৈরি করে দিচ্ছে, একটা কমপ্লেক্স তৈরি করে দিচ্ছে, করে এই অ্যান্টিজেন গুলোকে ধ্বংস করে দিচ্ছে বা নিউট্রালাইজ করে দিচ্ছে। সো দিস প্রসেস ইজ কল্ড অ্যাগ্লুটিনেশন। একত্রীকরণ করে সেই জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে। নেক্সট ওয়ান হচ্ছে অপসোনাইজেশন। অপসোনাইজেশনটা কি জিনিস না, কোটিং অফ ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন উইথ অপসোনিন অ্যান্টিবডি। অপসোনিন অ্যান্টিবডি দু ধরনের অ্যান্টিবডি নিয়ে তৈরি হয়, আইজিজি আর আইজিএম। এই তাহলে কি করছে দেখো, এইটা একটা সলিউবল অ্যান্টিজেন, ঠিক আছে?
একে এই সলিউবল অ্যান্টিজেন কি করছে না, একটা অ্যান্টিবডি ওই অ্যান্টিজেনকে কি করছে, কোড করে দিচ্ছে, এই অ্যান্টিজেনকে কোড করে দিচ্ছে। কোড করলে কি হচ্ছে, এর ফলে অন্যান্য অ্যান্টিবডি গুলো তার সঙ্গে ইন্টারাকশন বাড়ছে, তাকে ইন্টারাকশন বাড়িয়ে তার ফ্যাগোসাইটোসিসকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে এই অপসোনিন অ্যান্টিবডির কাজ কি না, এই অপসোনিন অ্যান্টিবডির কাজ হচ্ছে ইট ফেসিলিটেটস দ্য ফ্যাগোসাইটোসিস অফ দ্য সেলস। অর্থাৎ যদি এই অপসোনিন অ্যান্টিবডি না থাকতো তাহলে কি হতো, একটা লেটস সে এটা ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন, এখন এটা ঢুকতো, এটা একটা ধরো অ্যান্টিবডি, এই অ্যান্টিবডির সঙ্গে অ্যাটাচ হতো, হয়ে এই ব্যাকটেরিয়াল অ্যান্টিজেনের ফ্যাগোসাইটোসিস হয়ে ডিস্ট্রয় হয়ে যেত। এখন এই ব্যাকটেরিয়াল অ্যান্টিজেনটাকে যদি কোড করে নেয়, কে কোড করছে না, অপসোনিন অ্যান্টিবডি, অপসোনিন যাকে আমরা বলছি, সে কি করবে, যেই সে কোড করলো ও সঙ্গে সঙ্গে এই যে রিয়াকশন রেটটা ওর বেড়ে গেল, ও খুব কুইক এর সঙ্গে অ্যাটাচ হয়ে গেল, খুব কুইক এর সঙ্গে অ্যাটাচ হয়ে গেল, এবং এই কুইক অ্যাটাচ হওয়াতে ওর এই যে ডিগ্রেডেশন এটা অনেক তাড়াতাড়ি হলো। সো এ কি কাজ করলো, এ facilitates phagocytosis। তাহলে কি অপসোনিন না থাকলে ফ্যাগোসাইটোসিস হতো না? অবশ্যই হতো। রেট অফ ফ্যাগোসাইটোসিস অনেক স্লো হতো। তাহলে অপসোনিন থাকাতে সুবিধাটা কি হলো, খুব তাড়াতাড়ি ফ্যাগোসাইটোসিস হচ্ছে, রোগ হওয়ার চান্স অনেক কমিয়ে দিচ্ছে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ নিউট্রালাইজেশন। অ্যান্টিবডি কি করে, অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে অ্যাটাচড হচ্ছে, হয়ে কি করছে, যেটা তোমাদের বারবার বললাম, ওর ইনফেকশন করার ক্যাপাবিলিটিটাকে বন্ধ করে দিচ্ছে, অফ করে দিচ্ছে। দিস ইজ কল্ড নিউট্রালাইজেশন বা প্রশমন। তো এই তিনটে প্রসেসে অ্যান্টিবডি কাজ করতে পারে। তার মেন ফাংশনটা তাহলে কি, তার মেন ফাংশনটা হচ্ছে আইদার এলিমিনেট দ্য প্যাথোজেনিক অ্যান্টিজেন অর নিউট্রালাইজ দ্য প্যাথোজেনিক অ্যান্টিজেন। হয় আমি ওই অ্যান্টিজেনটাকে নষ্ট করে দেবো, না হলে তার ইনফেকশন করার ক্ষমতাটাকে নিউট্রালাইজ করে দেবো। তা করতে গেলে কি হবে না, এই প্রসেসগুলোকে সে অ্যাপ্লাই করবে, এই প্রসেসগুলোকে সে অ্যাপ্লাই করবে। এর পরের ভিডিওতে আমরা কি করব না, বিভিন্ন ধরনের অ্যান্টিবডি সম্বন্ধে পড়বো এবং ফার্দার ডিটেলস গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওতে এতদূর, পরের ভিডিও আমরা স্টার্ট করব অ্যান্টিবডির প্রকারভেদ নিয়ে।